হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোলের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। তো আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো প্রথমে সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসে তোমাদের এই 9টা চ্যাপ্টার আছে। তো এই 9টা চ্যাপ্টার তোমরা ভালো করে দেখে রাখবে। আর তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার পরীক্ষাতে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখবো কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে। তো এটা হচ্ছে তোমাদের 70 নম্বরের একটা নাম্বার বিভাজন। দেখতে পাচ্ছ তুমি কোথায় আছো, এখান থেকে কিন্তু দুটো এমসিকিউ, ঠিক আছে। একটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, আর এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন একটা, 3 নম্বরের প্রশ্ন একটা, 5 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। এইভাবে কিন্তু নাম্বার প্যাটার্ন আছে, তোমরা এটা দেখে নাও। এবং এখানে কোন চ্যাপ্টার থেকে টোটাল কত নাম্বার আসবে সেটাও কিন্তু পাশে লেখা আছে। তো এটা তোমরা ভালো করে কিন্তু দেখে নেবে, তাহলে তোমাদের কোন চ্যাপ্টার থেকে বেশি আসবে, কোন চ্যাপ্টার থেকে কম আসবে সেটা কিন্তু সুবিধা হবে। যেমন দেখো, ভারতের ভৌগোলিক পরিবেশ থেকে সব থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে। তো মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, ঠিক আছে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিও নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। টোটাল 18টা আছে 1 নাম্বার করে। একেরটা, নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত কোন রেখা? নিরক্ষরেখার দক্ষিণে হচ্ছে মকর ক্রান্তি রেখা অবস্থিত। 2, 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? অপর নাম হচ্ছে মূল মধ্যরেখা। তারপর 3, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোন রেখাতে? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। এরপর 4, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। সূর্যাস্তের ঠিক পরের সময়কে গোধূলি বলে। এরপর 5, চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় কোথায়? দিল্লি শহরে। 6, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে হচ্ছে সমষ্ণ রেখা। অর্থাৎ যে গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে একটা রেখা দিয়ে কিন্তু যুক্ত করে, এই জন্য সেই নাম অনুসারে সমষ্ণ অর্থাৎ সমান উষ্ণতা। এরপর একটা, যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো কি? কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, আর্থ আওয়ার প্রথম পালিত হয় হচ্ছে অস্ট্রেলিয়ায়। 9, শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হচ্ছে কি? ডেসিবেল মিটার। এরপর 10এরটা, দুটি পর্বতের মাঝের নিচু অংশ হচ্ছে গিরিপথ। এরপর চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় হচ্ছে পার্বত্য অঞ্চলের মাটিতে। তারপর একটা, অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ায় রোগ সারায় হচ্ছে কালমেঘ পাতা। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হলো হচ্ছে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। এরপর চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হলো কি? অসম চা উৎপাদনের জন্য বিখ্যাত। নেক্সট 15, উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে পুড়িয়ে যে চাষ করে তাকে বলে হচ্ছে ঝুম চাষ। 16, 2 অক্টোবর পালিত হয় হচ্ছে গান্ধী জয়ন্তী। তারপর 17, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে। ব্যাবিলনে হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কার হয়েছিল। নেক্সট 18, মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় হচ্ছে কার্টোগ্রাফি। এবার 2এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 করে টোটাল 8টা। তো একেরটা বলছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি কি? অর্ধবৃত্ত। 2, আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত? তো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত। 3এরটা বলছে কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছর আবহাওয়ার গড় অবস্থা হলো সেই অঞ্চলের কি? জলবায়ু। তারপর 4এরটা, ড্যাশ থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়? ধূমপান থেকে হচ্ছে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়। তারপরে 5, সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কি হয়? কমতে থাকে। 6,
গারো উপজাতি ভারতের ড্যাশ রাজ্যের বাসিন্দা, এরা হচ্ছে মেঘালয় রাজ্যের বাসিন্দা। 7 তুলো একটি ড্যাশ জাতীয় ফসলের উদাহরণ, তুলো হচ্ছে তন্তু জাতীয় ফসলের উদাহরণ। তারপর মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় হচ্ছে কি বোঝানোর জন্য, কৃষি জমি বোঝানোর জন্য। এবার চলে যাব 3-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে 4টি 1 নাম্বার করে। প্রথমটা হচ্ছে সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম। তারপরে 2-এরটা বলছে দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে, একটি গ্লাসের জলের তাপমাত্রা 212 ডিগ্রি এফ ও অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100 ডিগ্রি সি হলে কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে। তো দেখো 212 ডিগ্রি ফারেনহাইটও যা 100 ডিগ্রি ফারেনহাইট দুটোই সেম, 212 ডিগ্রি এফ আর 100 ডিগ্রি সি দুটোই কিন্তু সমান উষ্ণতা, অর্থাৎ উভয় গ্লাসেরই কিন্তু সমান উত্তপ্ত হবে, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 212 ডিগ্রি এফ। এরপর গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়, এরকম একটি উদ্ভিদের নাম লেখে, এমন হচ্ছে ফণিমনসা বা ক্যাকটাস। তারপর এটা 4 নাম্বার, বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে গঙ্গা নদীর তীরে বারাণসী অবস্থিত। এবার 4-এর দাগেরগুলো করব 2 নম্বর করে, টোটাল 4টে। 8 নাম্বার দেখো, প্রথমটা বলছে কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়, এর মান উল্লেখ করো। তো নিরক্ষরেখা সবচেয়ে বড়, মান হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখার। তারপরে 2, গ্রামাঞ্চলের তুলনায় শহরের শব্দ দূষণের প্রভাব বেশি কেন, কারণ হচ্ছে গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। শহরে হচ্ছে যেমন যানবাহনের সংখ্যা বেশি, তেমনি কোলাহলের পরিমাণও অনেক, যার ফলে শহরের মানুষের মধ্যে শব্দ দূষণের কারণে শারীরিক অসুস্থতার হারও কিন্তু অনেক বেশি হয়। এবার 3-এরটা বলছে হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো। তো দুর্গাপুজো আর কালী পুজো হচ্ছে হিন্দুদের দুটো ধর্মীয় উৎসব। এবার 4-এরটা ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো। তো ব্যারেন দ্বীপ আর হচ্ছে নারকন্ডম দ্বীপ হচ্ছে ভারতে অবস্থিত দুটো আগ্নেয় দ্বীপ। এবার 5-এর দাগের বড় প্রশ্ন করব, 3 নাম্বার করে, টোটাল 4টে। তো প্রথমটা হচ্ছে এম ও পিএম বলতে কি বোঝো, রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে কিভাবে বোঝানো হয়। তো এম মানে হচ্ছে কি অ্যান্টি মেরিডিয়ান, রাত 12টা থেকে দুপুর 12টা আগের সময়কে এম হিসাবে ধরা হয়, আর পিএম মানে হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টার আগের সময়কে পিএম হিসাবে ধরা হয়। উদাহরণস্বরূপ 3 PM বলতে দুপুর 3টেকে বোঝায়। আর রেল স্টেশনে রাত 12টাকে কীভাবে লেখে, 00 ঘন্টা হিসাবে কিন্তু দেখানো হয়। এবার হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন। তো অবস্থানটা দেখো, উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত থেকে হচ্ছে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত অঞ্চলই হচ্ছে হিমমণ্ডল। এখানে দেখা যায় কারণ কি, কারণ এই অঞ্চলে সারা বছর সূর্যের অত্যন্ত তির্যকভাবে পড়ে, যে সূর্যের রশ্মি সেটা অত্যন্ত তির্যকভাবে পড়ে। সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় খুব কম তাপ এই অঞ্চলে পৌঁছায়, যার ফলে এই অঞ্চলে সারা বছর ধরে অত্যন্ত ঠান্ডা থাকে এবং বেশিরভাগ সময়ই বরফ ও তুষারে আবৃত থাকে। এবার 3-এরটা হচ্ছে বায়ুমণ্ডল প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। তো উত্তরটা দেখো, উত্তরটা হচ্ছে প্রথম হচ্ছে হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দেওয়া উচিত, যাতে জীবাণু ছড়াতে না পারে। তারপরে শিল্প কারখানা অঞ্চলে ধূলিকণা বেশি থাকে, তাই সেখানকার মানুষদের বিশেষভাবে সতর্ক থাকা দরকার। আর নেক্সট পয়েন্ট হচ্ছে ঘরের ভিতরে আবর্জনার পাত্র সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো 3টির উল্লেখ করো। তো শিরোনাম হচ্ছে মানচিত্রের বিষয়বস্তু ধারণা দেয়, উত্তর দিক দেখানো তীর চিহ্ন দিক নির্ণয় করা যায়, আর স্কেল হচ্ছে মানচিত্রের নির্দিষ্ট দুটি স্থানের মধ্যে স্থানের দূরত্ব জানা যায়। এবার 6-এর দাগে বড় প্রশ্ন 5 নম্বরে 3টে করতে হবে। প্রথমটা হচ্ছে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। উত্তর দেখো, সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে, জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায়। উপরের ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে বড় জলকণায় পরিণত হয়, আরও ওপরে উঠলে ওই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফ কণায় পরিণত হয়।
বাতাসের থেকে ভারী বলে তা আর ভেসে বেড়াতে পারে না, বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে কিন্তু বাতাসে মেশে। তো এইভাবে কিন্তু জলচক্র হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতটাও সংঘটিত হয়। এরপরে 2, উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান দুটি পর্বতের নাম লেখো, গঙ্গার গতিপথের বর্ণনা দাও। তো উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান দুটি পর্বতশ্রেণী হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী আর কারাকোরাম পর্বতশ্রেণী। তো হচ্ছে গঙ্গার গতিপথ দেখো, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। আর উত্তর গোলার্ধে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। আর 3 হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। 4 হচ্ছে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এবার 3-এর দাগে বলছে কি, 3-এর দাগের প্রশ্নটা, পাট উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো, দুটি পানীয় ফসলের উদাহরণ দাও। তো পাট উৎপাদনের অনুকূল পরিবেশ কি? প্রথম হচ্ছে আবহাওয়া। আবহাওয়া কেমন হতে হবে? পাট একটি গ্রীষ্মকালীন ফসল, এর জন্য গরম ও আর্দ্র জলবায়ু প্রয়োজন। তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি থেকে 36 ডিগ্রি সেলসিয়াস উপযুক্ত এবং বার্ষিক 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত দরকার। তো আবহাওয়া এমন থাকলে কিন্তু পাট ভালো হবে। মাটি কেমন হওয়া উচিত? উর্বর পলি মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযুক্ত, বিশেষ করে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় জলমগ্ন সমতল ভূমি খুবই উপযোগী। আর জল হচ্ছে পাট কাটার পর আঁশ ছাড়ানোর জন্য প্রচুর স্থির ও প্রবাহিত জল প্রয়োজন। অঞ্চলটা কেমন? প্রধানত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ওড়িশাতে বেশি চাষ হয়। আর দুটি পানীয় ফসল হচ্ছে চা আর কফি হচ্ছে দুটো পানীয় ফসল। এবার দেখো ম্যাপ পয়েন্টিং করতে হবে। প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্নসহ বসাও। তো দেখো প্রথমটা হচ্ছে কারাকোরাম পর্বত, নর্মদা নদী, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল আর মরু জলবায়ু অঞ্চল। তোমরা এটা নিজে নিজে ট্রাই করবে। আমি একটু বইয়ের পেজ কেটে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে কি, দেখো কারাকোরাম পর্বত, এই উপরে এটা হচ্ছে কারাকোরাম পর্বত, ঠিক আছে। ভালো করে তোমরা এমন চিহ্ন দেবে পর্বতের। নর্মদা নদী, ঠিক আছে, এটা হচ্ছে দেখো নর্মদা নদী গুজরাটের এখান দিয়ে। তো এই দুটো তোমাদের ভালো করে দেখবে তোমরা। এখানেও দেখিয়ে দিয়েছি নর্মদা নদীটা। এরপরে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল আর মরু জলবায়ু অঞ্চলটা দেখাতে হবে। তো এই দেখো কালোমাটি বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এটা ভালো করে তোমরা এভাবে দেখিয়ে দেবে শেড করে। আর ওই যে ক্রান্তীয় চিরহরিত, এই অঞ্চলগুলো নিয়ে অবস্থিত, ঠিক আছে। সবগুলো তোমরা এমন করে করবে। আর এখানে হচ্ছে একটা ছিল, সেটা হচ্ছে মরু অঞ্চল, এইটা হচ্ছে মরু অঞ্চল, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে ম্যাপগুলো কিন্তু দেখে রাখবে, এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, সেগুলো তোমরা ভালো করে দেখবে। তো এই ছিল আমাদের ক্লাস 6-এর 3rd ইউনিটের 2025 সালের ভূগোলের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। যারা পিডিএফটা কিনতে চাও তারা হোয়াটসঅ্যাপে লিখবে বাই পিডিএফ এবং এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে দেবে এবং লিখে দেবে কোন পিডিএফটাকে কিনতে চাও, তাহলে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই পিডিএফ দিয়ে দেবো। এছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু পিডিএফটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।